আজ থেকে ৩৩ বছর আগে সাল ১৯৯১ ২৯ এপ্রিল মধ্যরাতে ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিবেগে বাতাস আর প্রায় ২০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস নিয়ে উপকূলে আছড়ে পড়ে বিপুল শক্তিসম্পন্ন প্রবল এক ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগর থেকে তীব্র গতিতে উঠে আসা এই জলোচ্ছ্বাসে চোখের পলকে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, বাঁশখালী, সন্দ্বীপ, হাতিয়া, সীতাকুণ্ড, পতেঙ্গা সহ বহু উপকূলীয় এলাকা। ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো এই ঝড় এক রাতেই কেড়ে নেয় প্রায় ১,৪০,০০০ মানুষের জীবন। এছাড়া নিখোঁজ হয় বহু মানুষ। পানিতে ভেসে যায় গবাদি পশু সহ অসংখ্য ঘরবাড়ি। সবচেয়ে বেশি মানুষ ও গবাদি পশু মারা যায় কুতুবদিয়ায়। এই দ্বীপের এমন কোনো ঘরবাড়ি অবশিষ্ট নেই যেখানে মানুষ মারা যায়নি। ভয়ানক এই ঝড়ের কারণে প্রায় ১ কোটি মানুষ তাদের সর্বস্ব হারায়। এই ভয়াবহ প্রাকৃতিক ধ্বংসলীলার মধ্যে যারা কোনোভাবে বেঁচে ছিলেন তাদের জন্য অপেক্ষা করছিল একটি হৃদয় বিদারক দৃশ্যের। আর তা হলো পরদিন সকাল হতেই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় মৃত গবাদি পশু আর অসংখ্য মানুষের লাশ। এই ঘটনার পর সরকারের আহ্বানে সাড়া দিয়ে ছুটে এসেছিল মার্কিন সেনাবাহিনীর তৎকালীন মেজর জেনারেল হেনরি স্ট্যাকপোলের নেতৃত্বে টাস্কফোর্স অপারেশন সি অ্যাঞ্জেল। বিপুল ত্রাণ সামগ্রী আর প্রায় ২৮টি হেলিকপ্টার ও উভচর যান সহ মার্কিন যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক সাড়া দিয়েছিল এই ঝড়ের পর। এর কিছুদিন পরই বাংলাদেশের মানুষকে অবাক করে দিয়ে ৪ঠা জুন বিমান বাহিনীর তৎকালীন প্রধান এয়ার ভাইস মার্শাল মমতাজউদ্দিন আহমদ এবং নৌবাহিনীর তৎকালীন প্রধান রিয়ার অ্যাডমিরাল আমির আহমদ মোস্তফাকে বাধ্যতামূলক অবসর দেন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ। কিন্তু এই ঝড়ের সাথে তাদের দুইজনের বাধ্যতামূলক অবসরের সম্পর্ক কি? তাছাড়া এমন মহা দুর্যোগের পরপরই কেন বাংলাদেশের দুই বাহিনীর প্রধানকে বরখাস্ত করা হলো? চলুন জেনে নেওয়া যাক কি এমন ঘটেছিল এই মহাপ্রলয়ের পর, যার কারণে দুই বাহিনী প্রধানকে একই সাথে একই দিনে অবসরে পাঠানো হয়েছিল। বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে প্রায়ই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ হতে দেখা যায়। কিন্তু সেই দুর্যোগকে কেন্দ্র করে সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত বড় দুইটি বাহিনীর প্রধানের বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনা বাংলাদেশের ইতিহাসে একবারই ঘটেছে। আর সেটি ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ভয়াবহ ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে। এই ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রায় ১ কোটি মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে। ঘূর্ণিঝড়ে যে কেবল মানুষের প্রাণহানি ও বাড়িঘর ধ্বংস হয়েছিল তা নয়, বরং বিভিন্ন অবকাঠামো এবং যন্ত্রপাতিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ক্ষয়ক্ষতির বিচারে ব্যাপক ক্ষতি সাধিত হয় চট্টগ্রাম বন্দর বিমান বাহিনীর যুদ্ধবিমান এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ। ঘূর্ণিঝড়ের আঘাতে পতেঙ্গায় বিমান বাহিনীর অধিকাংশ যুদ্ধবিমান নষ্ট হয়ে গিয়েছিল। বিকল হয়ে গিয়েছিল নৌ ও বিমান বাহিনীর অনেক যুদ্ধজাহাজ। রাশিয়া থেকে সদ্য আমদানিকৃত ৪টি বাক্স ভর্তি হেলিকপ্টার জলোচ্ছ্বাসের পানিতে ভেসে গিয়েছিল। পানি ও বাতাসের চাপে হ্যাঙ্গার ভেঙে যাওয়া সহ বিমান বাহিনীর ৩০ থেকে ৩৫টির মতো যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রবল শক্তিসম্পন্ন ঘূর্ণিঝড় উপকূলের দিকে এগিয়ে আসার সতর্কবার্তা থাকলেও বিমান এবং নৌবাহিনীর সরঞ্জাম কেন নিরাপদে সরিয়ে আনা হলো না সেটি নিয়ে তখন বিভিন্ন মহল থেকে নানান প্রশ্ন উঠতে থাকে। ১৯৯১ সালের ১৮ মে দৈনিক বাংলার বাণী পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত এমনই একটি খবরের শিরোনামে উঠে আসে বিমান ও নৌবাহিনীর এই বিশাল ক্ষয়ক্ষতির পরিমাণ। খবরের শিরোনাম করা হয়
একটিমাত্র নির্দেশের অভাবে পতেঙ্গা বিমানবন্দরে ৭০০ কোটি টাকার সম্পদ বিনষ্ট। নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাহিনীর কয়েকজন পাইলটের বরাত দিয়ে খবরটিতে বলা হয়, তারা প্রস্তুত থাকার পরও বাহিনীর প্রধানের কাছ থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় চট্টগ্রামের পতেঙ্গা বিমানবন্দর থেকে কোনো যুদ্ধবিমান সরানো যায়নি। এর ফলে অন্তত ৪২টি যুদ্ধবিমান জলোচ্ছ্বাসের পানিতে ভেসে কয়েক কিলোমিটার দূরে চলে গিয়েছিল। এতে বিমানগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। এছাড়া ঘূর্ণিঝড় আঘাত হানার পর প্রায় ২ দিন ধরে পতেঙ্গা বিমানবন্দর এলাকায় কোনো নিরাপত্তা ব্যবস্থাই ছিল না। ঘূর্ণিঝড় শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই চট্টগ্রামে নৌ ও বিমান বাহিনীর সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়টি সবার সামনে চলে আসে এবং পত্রপত্রিকায় এটি নিয়ে বিস্তর লেখালেখি হতে থাকে। তখনকার পত্রিকায় প্রকাশিত অনেক খবরে এসব ক্ষয়ক্ষতির জন্য বিমান এবং নৌবাহিনীর তৎকালীন প্রধানদের দায়িত্বে অবহেলাকেই দায়ী করা হয়। এরপর ঘূর্ণিঝড়ে বিমান ও নৌবাহিনীর ঘাঁটিগুলোতে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি বের করার জন্য সরকার তদন্ত শুরু করে। সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কল্পনাপ্রসূত তথ্য ও মতামত প্রকাশ না করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানায় আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। এমন পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্তের নির্দেশ দেন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ। একাধিক তদন্ত কমিটি গঠনের পাশাপাশি তদন্তের কাজ পরিচালনার জন্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে আরেকটি কমিটি গঠন করা হয়। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তদন্তে যাদের দোষ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। অবশেষে মে মাসের মধ্যেই তদন্ত কমিটিগুলো নিজেদের প্রতিবেদন জমা দেয়। এরপর ৪ জুন বিমান বাহিনীর তৎকালীন প্রধান এয়ার ভাইস মার্শাল মমতাজ উদ্দিন আহমদ এবং নৌবাহিনীর তৎকালীন প্রধান রিয়ার অ্যাডমিরাল আমির আহমদ মোস্তফাকে বাধ্যতামূলক অবসর দেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ। দুই বাহিনীর প্রধানের পাশাপাশি উভয় বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাকেও তখন অবসরে পাঠানো হয়েছিল। একই সাথে দুই বাহিনীর নতুন প্রধানের নামও ঘোষণা করা হয়। নতুন প্রধানদের মধ্যে বিমান বাহিনীর দায়িত্ব পান তৎকালীন এয়ার কমোডোর আলতাফ হোসেন চৌধুরী, আর নৌবাহিনীর প্রধান হিসেবে তৎকালীন কমোডোর মোহাম্মদ মোহাইমিনুল ইসলামের নাম ঘোষণা করা হয়। একটি ভয়াবহ ঝড় এবং তার পরবর্তী নাটকীয় ঘটনা প্রবাহ বাংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনার সাক্ষী হয়ে রইল। লক্ষ মানুষের প্রাণ আর হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট সহ ১৯৯১ সালের ভয়াল ঘূর্ণিঝড় মানুষের মনে যে ক্ষত তৈরি করেছিল তা আজও ভুলবার নয়।